একটু আগে অনিন্দিতাকে বলা শব্দটা আকাশের মাথায় ঘুরেছে, কিন্তু শব্দটা যে বলা উচিত হয়নি সেটা বোধগম্য হতেই ও সরি বলল। অনিন্দিতা ঘরে চলে গেল, ফিরে এলো স্বাভাবিক পোশাক পরে। আকাশ দ্বিতীয়বার সরি বলে অনিন্দিতাকে অনুনয়ের সুরে বলল, আই নিড স্পেস অনিন্দিতা, উদ্ধৃতি চিহ্ন। অনিন্দিতার শক্ত মুখ, এই শব্দটা অনেকের মুখে ও শুনেছে, আড়ালে অনেকেই বলে, কিন্তু তাতে ওর যায় আসে না। কিন্তু ওর মুখোমুখি বসা মানুষটার মুখ থেকে আশা করেনি। তুমি আমাদের রিলেশনশিপ থেকে কুইট করতে চাইছ? আমি শান্তি চাইছি, হৃদয়, ঝিলমিল, চৈতি, ঘরের ঝামেলা আর সেই সঙ্গে তোমার স্ট্রেস এসব থেকে মুক্তি চাইছি। আমি কি করেছি আকাশ? আজ পর্যন্ত তোমার ক্ষতি হোক এমন কিছু করেছি? উদ্ধৃতি চিহ্ন। না, তুমি আমাকে মেন্টালি অনেক হেল্প করেছ। আমাদের একটা দারুণ সময় কেটেছে, আমি মন খুলে তোমার সঙ্গে সবকিছু শেয়ার করেছি। আমি সম্পর্কটাকে অস্বীকার করছি না। উদ্ধৃতি চিহ্ন। তবুও আজ তোমার মুখ থেকে আমার জন্য বেতারা চিহ্ন শব্দটা বেরোল। আই এম সরি অনিন্দিতা, ইন্টেনশনালি ওই শব্দটা তোমার জন্য ইউজ করতে চাইনি। আমি অনেক কিছু নিয়ে আপসেট, তাই। অনিন্দিতা শান্ত হল আকাশের আত্মপক্ষ সমর্থনে। ও আকাশের পাশে এসে বসে হাত ধরল, বলল, আমি তোমার লাইফে কোনো ঝামেলা করিনি। অপূর্ব, ব্যাপারটা নিয়ে কিন্তু অনুতপ্ত। ছেলেটা বড় হয়েছে তো তাই আমার কথা শুনছে না, সেজন্যই আমাদের উচিত লিমিটের মধ্যে থাকা। উদ্ধৃতি চিহ্ন। অবশ্যই, আমি আরও সচেতন হব। ওরও লেভেল শেষ হলেই ইন্ডিয়া পাঠিয়ে দেব দাদার কাছে। উদ্ধৃতি চিহ্ন। আকাশ অধৈর্য গলায় বলল, আমি তোমাকে বোঝাতে পারছি না যে আমার এখন স্পেস প্রয়োজন। তোমার কাছে আসা আগে আমার জন্য আনন্দদায়ক মনে হলেও এখন মনে হচ্ছে কোনো টাস্ক কিংবা কোনো প্রজেক্ট না চাইতেও স্ট্রেস নিয়ে সেটাকে করতে হচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। অনিন্দিতা মেনে নিতে পারে না, ওর চোখ ভরে যায় জলে। বলে, আমি তোমার খারাপ চাই না, কিন্তু আমাকে ছেড়ে দিও না। না না, তোমাকে আমি ছাড়ব সেটা তো বলিনি। আমার এখন সময় দরকার, মানে কিছু মাস হয়তো আমি এখানে আর এলাম না, কিংবা যোগাযোগ কম রাখলাম। উদ্ধৃতি চিহ্ন। ঠিক কত মাস? আকাশ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি তোমাকে জানাব। উদ্ধৃতি চিহ্ন। অনিন্দিতা ওর হাতের মুঠোয় থাকা আকাশের হাতটা আরও শক্ত করে ধরে রইল। চোখের জলে যতটুকু আকাশকে গলানো যায় জানত আজ সেটা ভুল প্রমাণ হয়েছে। আকাশের মুখ থেকে স্ল্যাং শোনার পর প্রতিক্রিয়া অন্যরকম হওয়া উচিত ছিল। অনিন্দিতার প্রশ্ন করা উচিত ছিল, আমি যদি বেতারা চিহ্ন হই তবে নিজেকে কি শব্দে বিশেষায়িত করছ? বেতারা চিহ্ন পুরুষবাচক শব্দটা কি? কিন্তু অনিন্দিতা যে কোনোভাবেই চায় আকাশ ওর জীবনে থাকুক। স্বামীর সঙ্গে ওর এখন শুধু টাকার সম্পর্ক, সন্তানদের দেখভাল আর টাকা ছাড়া সেই মানুষটার প্রতি ওর আর কিছু অবশিষ্ট নেই। তিনি দেশে আসলে রান্না করে খাওয়ানোর কর্তব্যটুকু ছাড়া কিছুই করেন না। শেষ কবে বিছানায় একসঙ্গে দুজন শুয়েছিল সেটাও মনে পড়ে না। অনিন্দিতা তার স্বামীকে ঘৃণা করে, কারণ লোকটা হাড়ভাঙা খাটুনি করে কামলা ধরনের চেহারা বানিয়েছে। সেই লোকটাকে ভিডিও কলে দেখে প্রেম প্রেম অনুভূতি আসে না। যে সময়ে ওর আদর ভালোবাসার দরকার ছিল সেই সময়ে তিনি সংসার আর ছোট বাচ্চার দায়িত্ব কাঁধে চাপিয়ে ক্যাশ বানাতে চলে যান। অনিন্দিতা সুখ খুঁজে নিয়েছে অন্যভাবে। আকাশের আগে আরেকজন ছিল, সুবীর নামে অপূর্ব, এক কাকা, অনিন্দিতার মামাতো দেবর। তাকেও ধরে রাখার চেষ্টা করেনি, বিয়ে করে বউ নিয়ে চলে গেছে ভারতে। এখন আকাশও ওকে ছেড়ে চলে যাবে, আর ও কিছু করতে পারবে না। আকাশ অনিন্দিতার বাসা থেকে বেরিয়ে এলো। সত্যিটাও অনিন্দিতাকে বলতে পারেনি, তাই অন্য কিছু বলে ব্যাপারটা ম্যানেজ করে নিল। আকাশ এই ঝুঁকিপূর্ণ লাইফ আর নিতে পারছে না। অনিন্দিতা হয়তো ব্যাপারটা মানত না, তাই শান্তভাবে ব্যাপারটা বুঝিয়েছে। আকাশ দিনের পর দিন একটা অনৈতিক সম্পর্ক চালিয়েও কখনো অন্যায়ের তফাৎ সম্পর্কে ভাবে না। নিজের বিবেক বিসর্জন দিয়েও ওভার কনফিডেন্ট থাকে যে এই সত্যটা কখনো সামনে আসবে না। অথচ কথায় আছে, সত্য কখনো চাপা থাকে না। অনিন্দিতার কথায় অগাধ বিশ্বাসও থাকে, যাদের কাছে ওর মুখোশ খুলে সত্যি রূপ ধরা দেয়, তাদেরও তেমন কোনো কিছু হাতে নেই যে কে পরাস্ত করতে পারবে। কিন্তু আকাশ একসময় ভয় পেতে থাকে, এবং সম্পর্কটাও তিক্ত লাগতে শুরু করে। টিপিক্যাল পুরুষ মেন্টালিটির কারণে আকাশের এখন মনে হচ্ছে যে ওর আর অনিন্দিতার গল্পে অনিন্দিতাই একমাত্র ভিলেন। ও জালে ফেসেছে, অথচ নিজের সে তারা চিহ্ন হরমোনকে কন্ট্রোল করে অনিন্দিতাকে উপেক্ষা করার মতো সাহসী পদক্ষেপ নিতে পারেনি।
রাহুলের সঙ্গে ওর দেখা, সাক্ষাৎ, যোগাযোগ কিছুই নেই। তবুও ওর একটা ভাবনা তৈরি হলো যে রাহুল নিজে বাঁচতে ও কে বলি দিয়েছে। আসলে আকাশ মনে মনে প্রস্তুত হচ্ছে যদি কখনো ঘটনাটি সামনে আসে তবে ও কিভাবে ভিকটিম রোল প্লে করবে। অথচ এই সম্পর্কে অনিন্দিতার সাথে সাথে ও স্বতঃস্ফূর্ত ছিল সমানই। আকাশের জীবনে সবকিছু শান্তিপূর্ণভাবে চলছে। সংসার জীবনে যেটা ঝামেলা হতে পারে সেটা এই নিষিদ্ধ সম্পর্কটা। তাই এই সম্পর্কের একপাক্ষিক ইতি টেনে অনিন্দিতাকে সমস্ত সাইট থেকে ব্লক করে দিল। ঝিলমিল তার বিবাহিত জীবনের সবচেয়ে সুন্দর সময়টি অতিবাহিত করছে। হৃদয় মানুষ হিসেবে একটু রাগী, জেদি হলেও স্বামী হিসেবে চমৎকার। ঝিলমিলের মনে হয় ওরা স্বামী, স্ত্রী না প্রেমিক, প্রেমিকা। যেভাবে আগলে রাখে, যত্ন নেয় তাতে স্বামী কম প্রেমিকই বেশি মনে হয়। যদি ক্ষমতা থাকত তবে অতীতে প্রাক্তনের জন্য যে সময়টা নষ্ট করেছে সেটাও হৃদয়কে দিয়ে দিত। সুদর্শন, স্মার্ট পড়ুয়া ছেলেটার জন্য যে অনুভূতি প্রকাশ করেছিল সেটা না করে আড্ডাবাজ বাইক নিয়ে ঘোরা ছেলেটার জন্য রাখত। হৃদয় ওর জেদকে প্রশ্রয় দেবার পাশাপাশি আরও একটা কাজ করে নিয়েছে ইতিমধ্যে। ঝিলমিলের ভাঙা মনের অনেকখানি জায়গা জুড়ে দখল করে নিয়েছে। হৃদয়কে অনেকক্ষণ না দেখলে, দেখতে ইচ্ছে করা, কল রিসিভ না করলে বিপদের কথা ভেবে ভয় পাওয়া, আবার চোখে চোখ রাখলে, স্পর্শ করলে উত্তেজনা, উন্মাদনা তৈরি হওয়া সবকিছু যে প্রেমের অনুভব ঝিলমিল জানে। হৃদয় হয়তো বুঝতে পারে, তাই ও কে আয়োজন করে ভালোবাসি বলার প্রয়োজনও বোধ হয় নেই। একই অনুভূতির সঙ্গে হৃদয়ও তো সমানভাবে পরিচিত। 2 মাস পর আকাশ নতুন ফ্ল্যাট দেখেছে। ফার্নিচার কেনা, ফ্ল্যাট রেডি হতে 3 মাসের একটা সময় নিয়েছিল। চৈতি ভীষণ খুশি কারণ স্বামী তার কথা শুনেছে। অন্যদিকে বাবা, মা দুঃখ পেলেও সেটা প্রকাশ করে বিশেষ সহানুভূতি অর্জন করল না। আকাশ সরাসরি তাদের দিকে আঙুল তুলে বলেছে যে তাদের ডিসিশনে ওর জীবনে অনেক ভুল হয়েছে। আর এখন নিজের জীবনের সিদ্ধান্ত নেবার মতো ম্যাচুরিটি ওর আছে, তাই ও কে কোনো ধরনের পরামর্শ দেবার দরকার নেই। সবকিছু ঠিকঠাক করে সপ্তাহ খানেকের মধ্যে নতুন বাসায় উঠবে। সুযোগ পেলেই চৈতি চলে যায় শপিং করতে। ঘর সাজানো শখের জিনিস কিনে ফেলে। আজ আকাশকে নিয়ে বেরিয়েছে আন্নে যাবে বলে। সন্ধ্যের পর গাড়ি নিয়ে বেরিয়েছে। চৈতির চাচা গাড়ি ফিরিয়ে দিয়েছে। আকাশ নির্লজ্জের মতো সেই গাড়ি ব্যবহার করলেও বাড়ির অন্য কেউ করেনি এখনও। মিঠাপুকুর লেন থেকে গাড়ি বেরোনোর সময় চৈতি আকাশকে বলল, এই যান একটু গাড়ি থামাও। উদ্ধৃতি চিহ্ন। আকাশ গাড়ি থামিয়ে জানতে চাইল, কিছু কিনবে? উদ্ধৃতি চিহ্ন। গাড়িটা থেমেছে একটা স্টেশনারি দোকানের সামনে। চৈতির বাইরে বেরোলে মুখ চলতে থাকে। চিপস, চকলেট, আইসক্রিম কিনে খেতে থাকে। চৈতি গাড়ির কাছ নামিয়ে একজনকে ডাকল, এই আপু কেমন আছেন? উদ্ধৃতি চিহ্ন। আপুটা আর কেউ নয়, ঝিলমিলি। টুটুলের ক্লাসমেট পিঙ্কির সাথে হঠাৎ দেখা হওয়ায় রাস্তায় দাঁড়িয়ে কথা বলছিল। ঝিলমিল স্বর্ণার বাসায় যাবে বলে বেরিয়েছে। আজ আবার স্বর্ণাকে দেখতে পাত্রপক্ষ আসবে। ঝিলমিল প্রথমে খেয়াল করল না। চৈতি এবার নাম ধরে ডাকল, এই ঝিলমিল আপু। আকাশ হকচকিয়ে গেল। ঝিলমিলকেও স্পষ্ট দেখেনি তাই প্রথমে বুঝতে পারেনি। ও চাপা গলায় বলল, ও কে ডাকছ কেন? কেন কি সমস্যা? জলে নাকি? আকাশ দাঁতে দাঁত চেপে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ চৈতি। সিন ক্রিয়েট করো না। উদ্ধৃতি চিহ্ন। চৈতি স্মিত হেসে গাড়ি থেকে নেমে গেল। ঝিলমিল শুনতে পেয়েও রেসপন্স করেনি। চৈতি গিয়ে বলল, শুনতে পাচ্ছেন না আমি ডাকছিলাম? উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল তাকালো। আজও একটা মিষ্টি হাসি ঠোঁটে ঝুলিয়ে রেখেছে। কিন্তু ও কে এক্ষুনি যে প্রশ্নটা করল সেটা বলার ধরন কর্কশ স্বরে ছিল। না, ওর সঙ্গে কথা বলছিলাম। উদ্ধৃতি চিহ্ন। কেমন আছেন? সেই যে দেখা হলো তারপর তো আর আপনাদের দেখিই না। ঝিলমিল বিরক্ত হল। এই মেয়ে স্বামীকে গাড়িতে বসিয়ে ওর সঙ্গে খেজুরে আলাপ জুড়েছে। নিশ্চয়ই অন্য উদ্দেশ্য আছে। অপমান করতে চাইছে আবার। এদের তো একটাই কাজ। ঝিলমিলের রাগ হল, এভাবে রাস্তায় অপমান করবে। আমি ভালো। উদ্ধৃতি চিহ্ন। কোথাও যাচ্ছেন? হ্যাঁ। উদ্ধৃতি চিহ্ন। কোথায় যাবেন? চলেন নামিয়ে দেই। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল হঠাৎ আগুন চোখে তাকিয়ে বলল, আমি হৃদয়ের জন্য অপেক্ষা করছি। উদ্ধৃতি চিহ্ন। আরেহ ভাইয়া তো আছেই সবসময় আপনার সেবায়। আজ আমাদের সাথে চলেন। আপনার ভাইয়া ড্রাইভার হিসেবে ভালো। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল কঠিন গলায় বলল, আমি যাব না। আপনি যান এখন।
চৈতি এবার ঝিলমিলের হাত ধরে বলল, আরেহ চলেন না। এই পর্যায়ে ঝিলমিল ধৈর্যহারা হয়ে চৈতিকে ধাক্কা দিয়ে বলল, আমি বললাম না যে যাব না। তারপরও হাত ধরে টানছেন কেন? চৈতি ধাক্কাটা সামলে উঠতে পারল না, পড়ে গেল। আকাশ এতক্ষণ গাড়িতে বসে সবকিছু দেখছিল। চৈতিকে পড়ে যেতে দেখে বেরিয়ে এলো। ঝিলমিল প্রচণ্ড চিৎকার করে বলল, অসভ্য, ইত্রের দল কি চাস তোরা? চৈতি একাই উঠে দাঁড়াল। স্টেশনারি দোকানে ছোট কিছু ছেলে ছিল। ওরা দৌড়ে এলো, এতক্ষণ ওরাও দেখছিল ব্যাপারটা। একজন এসে জিজ্ঞেস করল, ঝিলমিল আপা কি হইছে? ঝিলমিল তখন রাগে কাঁপছে, বলল, আমার হাত ধরে টানা হ্যাচড়া করছে। কেন করছে জানি না। আকাশ চৈতিকে ধরে গাড়িতে বসিয়ে গাড়ি স্টার্ট করে বেরোতে গেল। পাড়ার ছেলেপেলেগুলো গাড়ি আটকে দিল। অল্পবয়সী ছেলেগুলো একটা উপলক্ষ পেয়েছে, তাই তারা ঝাঁপিয়েও পড়েছে। রাত ৮টা বাজে। হৃদয়দের বসার ঘরে বসে আছে সবাই। দুজনের বাড়ির লোক ছাড়াও পাড়ার কয়েকজন মুরব্বী। হৃদয় থম মেরে বসে আছে। ঝিলমিল নিজের ঘরে স্বর্ণাকে টেক্সট পাঠিয়ে জানিয়েছে যে ও যেতে পারছে না। ওর জীবনে এই একটা মাত্র সমস্যা আছে যেটা কিছুতেই পিছু ছাড়ছে না। জাহানারা আক্ষেপ করে কার কাছে যেন বলছেন, ওগো নজর খারাপ। একদিন আসছিল বউ দেখতে, তারপর 15 দিন বউ বিছানা ছেড়ে উঠতে পারে না। বুঝেন কি জিনিস? তালুকদারের বউ তোকা তারা চিহ্ন লোনাগিনী। উদ্ধৃতি চিহ্ন। হৃদয় স্থির হয়ে বসে আছে। আজ যেটা ঘটেছে সেটা মাত্রাতিরিক্ত ছিল। আর তো চুপ করে বসে থাকা যায় না। হৃদয়ের আজ মারামারি করার মেজাজ ছিল, কিন্তু সবাই মিলে সামলেছে। পাড়ায় দুজনের ঝামেলা আছে, দ্বন্দ্ব আছে, সেটা সবাই জানে। দুজন দুজনকে এড়িয়ে চলবে এটাও স্বাভাবিক, তবুও কেন দুদিন পর পর নাটক হচ্ছে? হৃদয় এতক্ষণ ঝিলমিলের কাছে আসেনি। আজ ওর রাগ দেখে ঝিলমিলেরও ভয় লাগছে। ওই পরিস্থিতিতে যেটুকু প্রতিক্রিয়া ওর দেখানো উচিত সেটুকুই দেখিয়েছিল। হৃদয় আবার ওর উপর রেগে নেই তো? ঘরে এসে শার্টটা খুলে বিছানার উপর ছুঁড়ে মারল। ঝিলমিল শুকনো ঢোক গিলল। ও বুঝতে পারছে না রাগটা আসলে ওর জন্য নাকি শয়তানগুলোর জন্য। ঝিলমিল পানির গ্লাসটা এগিয়ে দিয়ে বলল, পানি খাও। হৃদয় রাগী গলায় বলল, আমি পানি চেয়েছি? ঝিলমিল গ্লাসটা সরিয়ে রাখল। হৃদয় দাঁতে দাঁত চেপে বলল, এত বড় সাহস ওদের! একেবারে খুঁতারা চিহ্ন ন করে ফেলতে ইচ্ছে করছে। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল স্মিত হাসল। রাতের অনেকটা সময়ও হৃদয়ের এই রাগ দেখল। একের পর এক সিগারেট ধরিয়ে ফেলে দিয়ে রাগের বহিঃপ্রকাশ করেছে, মাঝে মধ্যে আকাশকে খুব খারাপ গালি দিয়েও রাগের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। ঝিলমিল হৃদয়ের এই রূপ উপভোগ করেছে। ঘুমাতে যেতে বলায় আবারও ওর দিকে কঠিন চোখে তাকাল। এবারও ঝিলমিল খানিকক্ষণ চুপ করে থেকে হৃদয়ের পাশে বসল। কিছু সময় পলকহীন চোখে হৃদয়কে দেখল। হৃদয় নরম গলায় জিজ্ঞেস করল, কি? ঝিলমিল জবাবে কিছু বলল না। হৃদয়ের মুখটা নিজের দিকে টেনে ওর ঠোঁটে গাঢ় একটা চুমু খেল। রাত 2টা বাজে। এখনও পর্যন্ত তালুকদার ম্যানশনের কেউ ঘুমায়নি। ঈশিকা 11টার দিকে এসে পৌঁছেছে। আকাশের ইচ্ছে করছে মেরে মেরে চৈতির কয়েকটা দাঁত ফেলে দিতে। রাহেলা আজকের ঘটনায় মর্মাহত হবার বদলে খুশি হলেন। তিনি এখন কোনোভাবেই চৈতিকে পছন্দ করতে পারছেন না। দুইয়ে দুইয়ে 4 দিন হয় এসেছে আর এসেই আকাশকে তার থেকে আলাদা করার চেষ্টা করছেন। রাহেলা খুব কষ্ট পেয়েছেন। নীরবে কত চোখের জল ফেলেছেন। মোনাজাতে আল্লাহকে ডেকে বলেছেন কোনো একটা উপায়ে ছেলের যেন মতো বদল হয়। আজ সন্ধ্যার ঘটনাটি হতে পারে ওদের আলাদা হবার উপলক্ষ। রাহেলা চৈতির পক্ষ নিয়ে কিছু তো বলছেনই না, আজ ঝিলমিলের বিপক্ষেও কিছু বলছেন না। চৈতি আজ শান্ত আছে। আজকের ঘটনায় দোষ অনেকটা ওর। ওর এপ্রোচটা সুইট হলেও মনে অন্য কিছু চলছিল। ও চেয়েছিল প্রাক্তন প্রেমিক যুগল মুখোমুখি হলে দুজনের প্রতিক্রিয়া কি হয়। আকাশের ফেসবুক, হোয়াটসঅ্যাপ খুঁজে একটা কিছু পায়নি। ও জানতে চায় এই দুজন ঠিক কতটুকু পানিতে নেমেছিল। আরও একটা ব্যাপার চৈতির মধ্যে আছে। নিজেকে সে বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে সুন্দরী ভাবে। বড়লোক বাপ, চাচার একমাত্র আদুরে মেয়ে। পুরোপুরি আত্মকেন্দ্রিক মানুষ হয়েও ঝিলমিলকে দেখে ঈর্ষা অনুভব করেছে। স্ট্যাটাসের দিক থেকে ঝিলমিল ওর সঙ্গে পাল্লা দিতে না পারলেও একাডেমিক পড়াশোনা, রূপ দিয়ে ঠিকই পাল্লা দেবার মতন। তার উপর স্বামীর প্রাক্তন। এখনও কতটুকু তার হৃদয়ে জায়গা করে আছে কে জানে। চৈতি মাজেদা খালার সঙ্গে যখন কথা বলেছিল তখন একটা ব্যাপার খেয়াল করেছে। মাজেদা খালা বারবার বলেছে, খুব ভালো মেয়ে। এমন শান্ত, ভদ্র,
সুন্দর মেয়ে মিঠাপুকুর লেনে আর একটাও নেই। মেয়েলি জেলাসি আপনা আপনি এসে গিয়েছিল চৈতির অবচেতন মনে। তারপর ঝিলমিলকে সামনাসামনি দেখল, ভালো করে কথা বললেও ঝিলমিলের প্রতি মুগ্ধ হতে পারল না। মুগ্ধ হবার প্রশ্নও আসে না, কারণ স্বামীর প্রাক্তন। আজকে ঝিলমিলকে রাস্তায় দেখে ওর মাথায় মজা দেখার ভূত চাপল। দুজনকে নাস্তানাবুদ করার সুযোগ হেলায় নষ্ট করতে চাইল না। কিন্তু ওর হিসাবে ভুল হয়ে গেছে। সেদিন হৃদয়দের বাসায় শান্ত, নম্র, বিনয়ী ঝিলমিলকে দেখে কোনোভাবেই বুঝতে পারেনি ওর মধ্যে তেজ থাকতে পারে। বিনয়ে যারা নত থাকে, তাদেরকে হেনস্থা করা সহজ, কারণ এরা নিজে অসম্মানিত হলেও অন্যকে অসম্মান করতে পারে না। এদের নীতিবোধ প্রখর হয়। কিন্তু চৈতির সমস্ত প্রেডিকশন ভুল প্রমাণ হয়েছে। খুব সামান্য ঘটনায় এমন ধাক্কা খাবে সেটা ভাবা তো দূরে থাক, কোনোদিন কল্পনায়ও আসে না। ধাক্কা দেয়াটা ঝিলমিল বাড়াবাড়ি করলেও সবাই ওর দোষটা দেখবে। ও কেন জোর করে হাত ধরেছিল? এই তোর বাড়ির লোককে এবার জানাসনি? তোর 14 গোষ্ঠী কাল আসবে না মরতে? চৈতি আকাশের দিকে তাকালো। আকাশও, কে অনেকক্ষণ ধরে তুই সম্বোধনে কথা বলছে? চৈতি রক্তচক্ষু নিয়ে একবার তাকালো। আকাশ তাতেও ক্ষেপে গেল। পারলে ও, কে যেন গলা টিপে মারে। প্রথম দিকে অত প্রতিক্রিয়া না দেখালেও যখন পাড়ার লোকজন কাল সকালে ক্লাবে থাকতে বলেছে, সভাপতি নাকি কথা বলবে, তখন থেকে আকাশের সমস্ত রাগ বেরোতে শুরু করেছে। আকাশ ঠান্ডা গলায় বলল, কাল তুই বাপের বাড়ি যাবি। তোরে আমি তালাক দেব। সব টাকা গুনে গুনে দেব তোর বাপ মায়ের মুখের উপর। চৈতি বাঘের ন্যায় গর্জন করে বলল, চুপ চুপ। রাহেলা বিরক্ত গলায় বলল, ছি, বস্তিবাসীর মতো ঝগড়াঝাঁটি। ছি ছি। তালুকদার সাহেব অবশ্য পরিবেশ শান্ত করার চেষ্টা করলেন। তিনি আকাশকে ধমক দিয়ে বললেন, যাও ঘরে, কাল সকালের মিটিংয়ে কি জবাব দিবা সেটা নিয়ে ভাবো। নিজেদের ঝামেলা যেন বাইরের মানুষ না বুঝতে পারে। উদ্ধৃতি চিহ্ন। রাহেলা গম্ভীর গলায় বললেন, জবাব আর কি দিবে? ও তো শুধু বেয়াদবি শিখছে, সেখানেও তাই করবে। উদ্ধৃতি চিহ্ন। চৈতি কেঁদে ফেলল। এমন একটা ঘটনা যে বাসায় কল করেও বলতে পারবে না। তাছাড়া ভয়ও পাচ্ছে, আকাশ যদি রাগের মাথায় সত্যিই তালাক দিয়ে দেয়। তালুকদার সাহেব চৈতির উদ্দেশ্য শান্ত স্বরে বললেন, তুমি কালকে বুঝে শুনে কথা বলবা। সব জায়গায় বেয়াদবি মানায় না, তোমার পারিবারিক শিক্ষা নিয়েও প্রশ্ন উঠবে। তোমার আব্বা আম্মা কি বেয়াদবি শিখাইছে তোমাকে? উদ্ধৃতি চিহ্ন। চৈতি নি শব্দে কাঁদছে। দৃশ্যটা ঈশিকার কাছে খুব ভালো লাগছে। অনেক নাকানি চুবানি খাইয়েছে ওদের। কাল ক্লাবে যদি ও, কে নাকানি চুবানি খাওয়ায় তাহলে ভালোই হয়। রাহেলা ব্যঙ্গাত্মক স্বরে বললেন, তোমার শ্বশুর কি বলছে বুঝতে পারছ? আর যদি তোমার মনে হয় আবারও তোত্তারা কাজকর্ম করবা তাইলে সকালের গাড়িতে সাতক্ষীরা চলে যেও। এত নাচ আমাদের সইছে না আর। উদ্ধৃতি চিহ্ন। আকাশ থম মেরে বসে আছে। বাবা মায়ের কথাগুলো ঠিকঠাক কানে ঢুকছে না। চোখের সামনে ভেসে উঠছে সন্ধ্যের দৃশ্যটা, আর চৈতি ভাবছে কিভাবে এই সমস্যাটা উতরে যাওয়া যায়। একবার এটা সামলাতে পারলে সবগুলোকে দেখে নিবে। কনুই এর ছিলে যাওয়া অংশটার ব্যথাও মনে রাখবে। জাহানারা ঝিলমিলকে বললেন, ভয় পাবা না, আমরা তো আছি সবাই। যা জিজ্ঞেস করবে তার সত্যি জবাব দিবা। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল স্মিত হাসল। হৃদয় গম্ভীর গলায় বলল, এটা না বলে ও, কে বলো যে স্পষ্ট করে যেন সেখানে কথা বলে। মিউ মিউ যেন না করে। উদ্ধৃতি চিহ্ন। জাহানারা ছেলেকে খেয়াল করছেন কাল থেকে। অহেতুক রাগ দেখাচ্ছে বউয়ের উপর। আস্তে ধীরে খাচ্ছে বলে ধমকের সুরে বলল, রুটিগুলো আরও আস্তে করে টুকরো করো। ওরা ভীষণ ব্যথা পাচ্ছে। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল জবাবে কিছু বলেনি। ব্যাটা মানুষের এমন রাগ জাহানারা দেখতে পারেন না। ছেলে বলে কিছু বলছেন না। তবে মোল্লা সাহেব তার সঙ্গে এমন করলে তিনি 2-3 ঘণ্টা গোজগোজ করতেন। এই মেয়েটা এখনও নতুন তাই শান্ত আছে। ঝিলমিল ঘরে ঢুকেই বলল, তুমি আমার উপর রেগে আছো কেন? হৃদয় শার্টের বোতাম লাগাতে লাগাতে জবাব দিল, আমি তোমার উপর রেগে নেই, জানোয়ারের বাচ্চার উপর রেগে আছি। ও, কে কয়েকটা লাতারা চিহ্ন তথ্যি মারতে পারছি না বলে নিজের উপরও রেগে আছি। উদ্ধৃতি চিহ্ন। তাহলে আমার উপর রাগ দেখাচ্ছ কেন? হৃদয় ঝিলমিলের দিকে গভীর চোখে তাকাল। শান্ত গলায় বলল, তাহলে কার উপর দেখাবো? ঝিলমিল নীরব চোখে খানিকক্ষণ তাকিয়ে চোখ নামিয়ে নিল। হৃদয় নিজে তৈরি হয়ে আগে বেরিয়ে গেল। ঝিলমিল যাবে মায়েদের সঙ্গে। সকাল 10:30 বাজে।
মিঠাপুকুর লেন ক্লাবঘরে প্রায় 40টা চেয়ার পেতে রাখা। সেই চেয়ারগুলো ভর্তি হয়েও আরও 20-22 জন মানুষ দাঁড়িয়ে আছে। আজ ছুটির দিন নয়, তবুও এত মানুষ জমেছে। মানুষের এমন স্বভাব, অন্যের জীবন, অন্যের ঘর সংসার নিয়ে আগ্রহের শেষ নেই। ঝিলমিলরা পৌঁছানোর আগেই আকাশরা এসেছিল। জাহানারা রাহেলার দিকে তাকিয়েছিলেন অনেকক্ষণ। রাহেলা বিমর্ষ মুখ করে অন্যদিকে তাকিয়েছিলেন। ভুল করেও জাহানারার দিকে তাকালেন না। হৃদয়ের সাথে ঝিলমিলের চোখাচোখি হতেই হৃদয় আশ্বস্ত করল ইশারায়। ঝিলমিল স্মিত হাসল। সকলের চোখ ঘুরিয়ে ফিরিয়ে ওর আর চৈতির দিকে। তবে ঝিলমিলকে তেমন বিচলিত লাগছে না। রাতে ভালো করে ঘুম হয়নি বলে চেহারায় আলগা ক্লান্তিভাব ছাড়া তেমন কোনো সমস্যা নেই। ওদিকে চৈতিকে আজ প্রথম সবাই সাজ ছাড়া দেখল। মাথা ওড়না দিয়ে ডেকে রাখায় চেহারায় ভদ্র একটা ছাপ এলেও খুব রুগ্ন লাগছে দেখতে। চোখ খুঁজে পাওয়া যাচ্ছে না। ফর্সা চেহারা প্রাণহীন লাগছে। সভাপতি এলেন 10:40 দিকে। প্রাথমিক কথাটুকু বক্তৃতার মতো করে শেষ করে তিনি কাজের কথা এলেন। প্রথমে ঝিলমিলকে প্রশ্ন করলেন, কাল কি ঘটনা ঘটেছে সেটা সংক্ষেপে বলো। বেশি দেরি করবা না। উদ্ধৃতি চিহ্ন। মিঠাপুকুর লেনের সভাপতি হলেন সেলিম খান। তার কথাবার্তায় মিশ্রতা খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। তিনি যেটা ভালো কথা বলেন সেটাও কেমন যেন ধমকের মতো শুনতে লাগে। উপস্থিত জনতাদের মধ্যে মহিলা সংখ্যায় বেশি। মাঝে মধ্যে তারা গুজগুজ করে আলাপ করার চেষ্টা করছিলেন, কিন্তু সেলিম খান এসে হাঁকডাক দিতেই সব থেমে গেল। ঝিলমিল কথা বলতে গিয়ে টের পেল গলা শুকিয়ে গেছে। একটু সময় নিয়ে শুরু করল, আমি কাল হাকিম স্টোরের অপোজিটে দাঁড়িয়ে পিঙ্কির সঙ্গে কথা বলছিলাম। তখন উনি চৈতিকে ইঙ্গিত করে গাড়ি থেকে নেমে আমার কাছে এসে কথা বলতে শুরু করলেন। উদ্ধৃতি চিহ্ন। কি কথা বলছে, কেমন আছি, কোথায় যাব এসব। এরপর হাত ধরে টানতে শুরু করলেন গাড়িতে যাবার জন্য। আমি বেশ কয়েকবার না বলার পরও জোর করল, শেষমেশ আমি ধাক্কা মারলাম। উদ্ধৃতি চিহ্ন। বুঝতে পারছি, হাত ধরে জোর করার বিষয়টা পছন্দ করনি, তাই রাগ করে ধাক্কা মারছ। ইচ্ছে করে মারনি। চৈতি মাথানিচু করে আছে। ওর এক পাশে ইশিকা, অন্য পাশে রাহেলা। জীবনে এরকম পরিস্থিতিতে প্রথম। এর আগে এই ধরনের বিচার সালিসি ওদের বাসায় দেখেছে। ওর বাপের কাছে এমন লোক আসত যাদের সংসারে ঝামেলা, বউ শাশুড়িতে মারামারি। আজকে নিজেও এমন পরিস্থিতিতে পড়ে খুবই লজ্জিত বোধ করছে। চৈতি যখন কাউকে অপমান করে তখন ওর মাথায় একটা ব্যাপার কাজ করে যে ওর সঙ্গে কথায় কেউ পেরে উঠবে না। কথা শোনাতে শোনাতে ও এমন পর্যায়ে যাবে যে অপরপক্ষ আর অপমান হতে না চেয়ে পিছিয়ে যাবে। একমাত্র ঝিলমিল কে সারপ্রাইজিং মোমেন্ট উপহার দিয়েছে। সভাপতি সাহেব চৈতির দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, বৌমা তুমি কি কারণে তার হাত ধরে টানাটানি করছ? সে যখন বলছে যাবে না তখন কি দরকার তারে জোর করার? চৈতি মাথানিচু করে থাকলেও জবাব দিল স্পষ্ট গলায়। এই সভায় হৃদয় যেমন কোনো কথা ঝিলমিলের পক্ষ নিয়ে বলছে না, তেমনি আকাশও কিছু বলছে না চৈতির হয়ে। আকাশ বলবেও না। বাবা মা শিখিয়ে পড়িয়ে দিয়েছে যেন স্ত্রীর পক্ষ নিয়ে কথা বলে। নিজেদের মধ্যে ঝগড়াঝাটি যা কিছু হোক, পাড়ার লোকের কাছে সেটা প্রকাশ করা যাবে না। কিন্তু আকাশ নিজের মন ঠিক করে নিয়েছে, কিছু বলবে না এখানে। চৈতি বলল, হাত ধরে টানাটানি করব কেন? আমি কি স্কুলে পড়ুয়া বাচ্চা? ওনার বাসায় আমি গিয়েছিলাম, সেখানে ভালো করে কথা বলেছি। রাস্তায় দেখা হয়েছে তাই তাকে লিফট অফার করেছি। যা কিছু বলেছি পোলাইটলি। অসভ্যতা উনি করেছেন। ধাক্কা না মেরেও রিজেক্ট করা যেত, কিন্তু ওনার সম্ভবত আক্রমণ করার ইচ্ছে ছিল। উদ্ধৃতি চিহ্ন। উপস্থিত মহিলা পুরুষরা তাজ্জব বনে গেল। কি সাহস মেয়ের! গলায় না আছে একটু অনুতাপ, না বিন্দুমাত্র অপরাধবোধ। স্বামীর প্রাক্তনের সঙ্গে মাখামাখি করতে গেছে আগ বাড়িয়ে, আবার সেটা বড় গলায় বলছেও। সভাপতি সাহেব নিজেও অবাক হলেন। তিনি চৈতিকে আপদামস্তক দেখলেন। উনি আশা করেননি এমন গুছিয়ে জবাব পাওয়া যাবে। জাহানারা মাঝখানে কথা বলে উঠলেন, ভাইসাব ওরে জিগান যে ঝিলমিল তো না বলছিল কয়েকবার, তারপরও ও জোর করছে কেন? হৃদয় মায়ের উদ্দেশ্যে বলল, আম্মা তুমি থামো, পরে বলবে যা বলার। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিলকে বিচলিত দেখানোর পরিবর্তে আরও কঠিন দেখাচ্ছে। রাহেলা আর ইশিকা আছে উভয় সংকটে। তারা একদিকে চৈতিকে হেনস্থা হতে দেখতে চায়, অন্যদিকে ঝিলমিলের কাছে হারতেও চান না। সভাপতি সাহেব ঝিলমিলের উদ্দেশ্যে বললেন, ও যা বলছে তা কি সত্যি?
উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল এবার স্বাভাবিক ও স্পষ্ট গলায় বলল, হ্যাঁ সত্যি, কিন্তু আমার একটা কথা আছে, আমি এই পাড়ায় অনেক বছর ধরে আছি। আমার বাবা মা কেউ আপনারা চিনেন। অনেকে জানেন যে আকাশ তালুকদারের সঙ্গে আমার একটা সম্পর্কের গুঞ্জন আছে। হ্যাঁ, অনেকেই জানে, অন্তত আকাশ তালুকদারের বিয়ের কার্ড পাড়ায় আসার পর যতজন মানুষ আমার বাবা মা কে প্রশ্ন করেছেন তাতে সংখ্যাটা অনেকই হবে। 2, 4, 5 জনের নাম তো আমি এখনই বলতে পারব। আমার কথা হলো এত কিছুর পর আকাশ তালুকদার কেন তার মা বোন বউকে আমার শ্বশুর বাড়ি পাঠিয়েছে? আমি তো কোথাও একটা শব্দ তার এগেইনস্টে বলিনি, কোথাও তার নাম ভাঙিয়ে কান্নাকাটি করে নিজের দুঃখ দেখাইনি, তার বিয়েতে খুশি হয়ে নাচানাচিও করিনি কোথাও। ওনার ফ্যামিলি তাহলে আমাকে দেখতে গেল কেন, যেখানে ঠিক 1 মাস আগে তার বোন ইশিকা আমার বাড়িতে গিয়ে আমাকে মাতারা চিহ্ন তারা চিহ্ন বলে গালি দিয়ে এসেছিল? এই প্রশ্নটার উত্তর আপনি আমাকে পাইয়ে দিবেন। উদ্ধৃতি চিহ্ন। আকাশ অবাক চোখে তাকাল। এই আসরে ওর নাম আসবে স্বাভাবিক, কিন্তু এমনভাবে আসবে সেটা বুঝতে পারেনি। রাহেলা একটা ব্যঙ্গাত্মক হাসি দিয়ে বললেন, আমাদের অন্যদের ব্যাপারে আগ্রহ নাই। জাহানারা ভাবি আগে গেছেন আমাদের বাসায়। উদ্ধৃতি চিহ্ন। জাহানারা সুযোগ পেয়ে বললেন, আমি বউ দেখতে গেছি, আপনি আসবেন। বউ নিয়ে আয়শা নাটক কেন করছেন? প্যাচ আপনের ভিতরে, আমার ঝামেলা করার ইচ্ছা থাকলে আমিও তো বউ নিয়ে যাইতাম। উদ্ধৃতি চিহ্ন। রাহেলা সেই কথা পাত্তা না দিয়ে বললেন, আর ইশিকা কিছু বলে নাই, ওসব মিথ্যা কথা। উদ্ধৃতি চিহ্ন। সভাপতি সাহেব ঝিলমিলের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, প্রমাণ আছে তোমার কাছে? উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিল দৃঢ় গলায় বলল, হ্যাঁ আছে। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিলের বাবা হাত তুলে জানালেন তিনিও কিছু বলতে চান। তাকে বলার সুযোগ দিতেই সে জানালেন যে কিভাবে প্রতারণা করা হয়েছে তাদের সঙ্গে। বিয়ের মিথ্যে আশ্বাস, আংটি পরানো, আবার আংটি ফেরত নেয়া সবকিছু বললেন। উপস্থিত অনেকেই রোমাঞ্চিত বোধ করছে। তারাও এই ধরনের ঘটনা কথাবার্তা আশা করেছিলেন। সবার কথা শোনার পর সভাপতি সাহেব আকাশকে প্রশ্ন করলেন, এত ঘটনার পর তোমার বউ এত কাহিনী কেন করছে? এটার ব্যাখ্যা দাও। উদ্ধৃতি চিহ্ন। আকাশ মাথানত করে ফেলল। এটার জবাবে ও কি বলবে? বউকে কন্ট্রোল করতে পারছে না এটা বললে হাসির পাত্র হবে। চৈতীয় মাথানিচু করে ফেলল। হৃদয়ের বাবা বললেন, তালুকদার সাবে বলুক কিছু, এইভাবে আমার ঘরের বউরে অপমান সহ্য করতে হবে কেন? উদ্ধৃতি চিহ্ন। জাহানারা সঙ্গে যোগ করলেন, হ্যাঁ বলুক সে, উনি হাজি মানুষ, কিন্তু ওনার ঘরের মেয়ে বউরা এত পাজি কেন? উদ্ধৃতি চিহ্ন। রাহেলার মুখটা ভোতা হয়ে গেল। ঝিলমিল বলল, চাচা আমাকে প্রশ্নগুলোর উত্তর পাইয়ে দেয়া আপনার দায়িত্ব। আমি খারাপ আরও অনেক কিছু, কিন্তু আমি তো ওনাদের সাথে পাচে থাকি না। ওনারা কেন থাকেন? কি চায় আমার কাছে? আমার পরিবারকে পাড়াছাড়া করতে চায়? একজন মুরব্বি গোছের লোক বললেন, তালুকদার সাব এসব কি? আপনার টাকার গরমে এখন পাড়ায় মানুষ থাকতে পারবে না? তালুকদার সাহেব গলা খাকারি দিয়ে কথা শুরু করলেন। তার কথার সারমর্ম হচ্ছে ঝিলমিলের পরিবার অত্যন্ত ধুরন্ধর, তারা ওই পরিবারের উদ্দেশ্য বুঝতে পেরে বিয়ে ভেঙে দিয়েছেন। এরপর হৃদয়কে বিয়ে করে ঝিলমিল হৃদয়কে উস্কানি দিচ্ছে। এখন তার পরিবারকে অপমান করা হচ্ছে। হৃদয় বলল, চাচা আমি আবার কখন কি করলাম? উদ্ধৃতি চিহ্ন। তালুকদার সাহেব ধমকের সুরে বললেন, তুমি চুপ থাকো, তুমি সব জায়গায় গুন্ডাগিরি দেখাতে আসবে না। মুরব্বিদের সঙ্গে ভালো করে কথা বলতে শিখো। উদ্ধৃতি চিহ্ন। আচ্ছা শিখব, কিন্তু কালকের ঘটনার কোনো ব্যাখ্যা তো দেননি আপনারা। ঘুরে ফিরে পুরনো কথায় যাচ্ছেন। উদ্ধৃতি চিহ্ন। ব্যাখ্যা আবার কি? তোমার বউ ধাক্কা দিছে, সে মাফ চাইবে। উদ্ধৃতি চিহ্ন। তার হাত ধরে টানাটানি করতে আপনার ছেলে তার বউকে কেন পাঠাইছে সেটার ব্যাখ্যা দিন। আমার বউ তো বললই যে সে আপনাদের সাথে পাচে থাকে না। উদ্ধৃতি চিহ্ন। ইশিকা মাঝখান থেকে বাপের পক্ষ নিয়ে বলল, আগে প্রমাণ দাও যে আমরা তোমার বউকে খারাপ কথা শুনাইছি। আর তুমি যে বাসায় গিয়ে ভাইয়াকে থ্রেট দিয়ে আসছো সেটা তোমার বউ ভুলে গেছে। উদ্ধৃতি চিহ্ন। সভাপতি সাহেব ধমকে শান্ত করলেন সবাইকে। ঝিলমিল প্রমাণ বের করে দিল। সেদিন ইশিকার বলা সব কথা ফোনে রেকর্ড আছে। সভাপতি সাহেব শুনলেন, সঙ্গে শুনল উপস্থিত সকলে। এবার বলি রেকর্ড করার ব্যাপারটা। ঝিলমিল সেদিন বুদ্ধি করে সব কথা রেকর্ড করার কথা ভাবেনি। ইশিকা যখন ঘরে এসেছিল তখন টুটুল বসার ঘরে বসে পড়ছিল।
পারিবারিক ঝামেলায় ওর পড়াশোনায় অনেক সমস্যা হচ্ছিল, তাই শব্দ করে পড়ে সেগুলো রেকর্ড করে রাখত। গাড়িতে যাবার সময়, ঘুমানোর সময় সেগুলো শুনত। কোচিংয়ের ভাইয়ারা শর্টকাট এই পদ্ধতি শিখিয়েছিল ওদের। সেখানেই ইশিকার সব কথা রেকর্ড হয়। টুটুল সেটা পড়ে শুনেও ডিলিট করেনি। রেকর্ডিং শুনে সভাপতি সাহেব রাহেলার উদ্দেশ্যে বললেন, এই বয়সে গলার রগ খাড়া করে এমন মিথ্যা বলেন, লজ্জা লাগে না? রাহেলা ঘামছে রীতিমতো। ইশিকাও ফেঁসে গেছে এবার। পুরো পরিবার এই মুহূর্তে বাক্যহারা। হৃদয় এগিয়ে এসে তালুকদার সাহেবকে বলল, চাচা কিছু বলেন এখন, আমি তো গুন্ডা। ইশিকা ভালো মেয়ে হয়ে আমার বউকে এত গালি কেন দিল? আর এগুলো শুনে চুপ করে থাকব কেন? এই পাড়ায় আপনার যেমন বাড়ি আছে তেমনি আমাদেরও বাড়ি আছে। উদ্ধৃতি চিহ্ন। সভাপতি সাহেব চৈতিকে বললেন, তুমি যে বললা হৃদয়ের বউ তোমার উপর আক্রমণ করতে চাইছে আগে থেকে, কিন্তু সব জায়গায় তো গেছো তুমি। সে তো যায় নাই, তুমি গেছো কেন? তোমার স্বামীর সঙ্গে এত কাহিনী জেনেও খাতির আলাপ জমাইতে গেছো কিসের জন্য? উদ্ধৃতি চিহ্ন। চৈতি মাথানিচু করে চোখের পানি মুছল। নানা কান্দাকাটি করবা না। শয়তান তুমি, এত পলিটিক্স কই শিখছ? তোমার শাশুড়ির থেকে? উদ্ধৃতি চিহ্ন। রাহেলা হাসার চেষ্টা করে বললেন, ভাইসাব এত দলকানা কবে হইলেন? ঘুরে ফিরে আমাদের দোষ দেখতেছেন। মানলাম কাল আমার বউয়ের দোষ, কিন্তু সে ঝিলমিল যে মহান তা তো না। তার দোষ আছে বলেই আমরা তারে রিজেক্ট করছিলাম। উদ্ধৃতি চিহ্ন। সভাপতি সাহেব ধমকের সুরে বললেন, কি দোষ সেটাও বলেন। মিন মিন করছেন তো আপনারাই। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিলের মা এতক্ষণ চুপ থাকলেও এবার প্রশ্ন করলেন, কি দোষ বলেন? আমরাও তো জানি না আমাদের মেয়ের কি দোষ। উদ্ধৃতি চিহ্ন। রাহেলা বিশ্রী একটা হাসি দিয়ে বললেন, আপনি মা হয়ে না জানলে কেমনে হয়? আকাশের বিয়ের সময় আপনার মেয়ের বিয়ে হইছে, আর আপনি কিছু জানেন না। উদ্ধৃতি চিহ্ন। ঝিলমিলের বাবা তেরে উঠে বললেন, মুখ সামলে কথা বলেন। উদ্ধৃতি চিহ্ন। সভাপতি আবারও থামালেন। ঝিলমিল শান্ত গলায় রাহেলাকে প্রশ্ন করল, আপনি জানেন আপনার ছেলে নিয়মিত একতা হাউজিংয়ে কেন যায়? এক হিন্দু মহিলার বাসায় তিনি যখন একা থাকে তখন গিয়ে কয়েক ঘন্টা সেখানে কি করে? তোয়ালে পেঁচিয়ে খালি গায়ে সোফায় বসে চা কফি খায়, সেটা জানেন তো? হৃদয় চকিতে ফিরে তাকালো ঝিলমিলের দিকে। ওর ঠোঁটে একটা আলগা হাসি। আকাশ স্তব্ধ চোখে তাকালো। অনেকগুলো চোখ আকাশের দিকে, রাহেলার দিকে, ইশিকার দিকে। আসমা ঝিলমিলের কাঁধে হাত রাখলেন। সভাপতি সাহেব এবার বিস্মিত চোখে তাকালেন ঝিলমিলের দিকে।